আন্দোলনের মাধ্যমে তো মানে সরকারের হাত থেকে দাবি ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু এখানে আন্দোলন করলে কি হচ্ছে না, মিথ্যে মামলা, নালে একদম সাগর থেকে পাহাড়ে বদলি করে। এখনো পর্যন্ত এই মলয়দারা কত চেষ্টা করেছে 6 পে কমিশনের রেকমেন্ডেশনটা পাবেন, যার মাথায় ছিল রবি সরকার, বসে আছে, পাইনি এখনো। আরটিআই করে করে সেকেন্ড অ্যাপিল করে বসে আছেন, এখনো পর্যন্ত পান। আপনি এক কিস্তি দিয়ে 54 মাস পরে পাবেন, তার ব্যাকলগ কতটা, সব কটা এই এবার মানে ক্যালকুলেশন করে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। দেখুন 23শে ফেব্রুয়ারি 2009 সালের এই মেমোটি দেখুন, 2006 থেকে 2000 ওপারুল 2006 থেকে লাগু হয়েছিল, কিন্তু 6 থেকে 8 পর্যন্ত কোনো ডিএ দেব না, এবং 1/4/2008 থেকে 31/5/2008 পর্যন্ত 2%, 1/6/2008 থেকে 31/10/2008 পর্যন্ত 6%, 12/12/2011 মমতা ব্যানার্জির সরকার ঢুকে গেল। এবার মমতা ব্যানার্জির সরকার যেই ঢুকে গেল 12/12/2011 পরে 31/12/2012, এক বছর করে গেল, বছরে দুবার, সেটা আর প্যাটার্ন ফলো হলো না। তারপরেরটা হলো 16ই ডিসেম্বর 2013, মানে আবার এক বছর পর পর হয়ে গেল। যেটা বছরে দুবার ছিল, 2 মাস 4 মাস দেরি হতো, সেইটা বছরে একবার হয়ে গেল, তাও কম। সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য, যার সর্বশেষ সংযোজন ডিএ মামলা। বহুবার মামলা পিছিয়েছে সুপ্রিম কোর্টে, একাধিক ভণিতা, কিন্তু শেষ রক্ষাটা বোধহয় রাজ্যের হলো না। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মামলাকারী মলয় মুখোপাধ্যায় এবং আইনজীবী ফিরদৌস শামীম। যে মামলা নিঃসন্দেহে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন রাজ্যবাসীর ঘুম উড়িয়ে দিয়েছে, এবং রাজ্য সরকারকে আগামী 1 মাসের মধ্যে যে বিপুল টাকা দিতে হবে, প্রশ্ন উঠেছে টাকা কোথায়, টাকাই তো নেই। মামলা প্রেক্ষাপটটা আজকে একটু জানার চেষ্টা করব। স্যামদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যেভাবে এই মামলাটা শুরু হয়েছে এবং বারংবার ডেট পেছানোর পর অবশেষে আপনার মামলাটা ক্র্যাক করলেন এবং রাজ্য সরকারের ঘুম উড়ে গেল সিদ্ধান্তে, এই জার্নিটা কেমন ছিল? দেখুন, আপনি এটা যেটা বলছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে, কিন্তু এই জার্নি শুরু হয়েছিল 2016 সাল থেকে, এবং মলয়বাবুরা আমার কাছে এসেছিলেন 2017 সালে, এবং 2000 যখন মলয়বাবুরা প্রথম মামলা করেন, মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মলয় মুখোপাধ্যায় এখানে আছেন, উনি, শ্যামল মিত্র, এরা সব মামলা করেন, এবং স্যাটের প্রাথমিকভাবে কর্মচারীরা ধাক্কা খান। এই মলয়বাবুই তখন আমার মনে আছে এসছিলেন, যিনি মারা গেছেন এখন, স্বপন কুমার দে, একজন কর্মচারী, তাকে সঙ্গে নিয়ে, এবং তিনি পার্টি অ্যাড হওয়ার জন্য, এবং সেই প্রথম আমরা WPST 45/2017 আমরা সেখানে ঢুকি। তারপরে সেখান থেকে জার্নি শুরু, মানে হাইকোর্ট থেকে আমাদের জার্নি শুরু। তো WPST 45 আমরা ঢুকলাম, তারপরে সেই প্রথম কর্মচারীরা জয় পেল। স্যাটে প্রথম হেরেছিল কর্মচারীরা, মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা, স্যাটে খুব ছোট্ট জাজমেন্ট দিয়েছিল সেই সময়, কর্মচারীদের ওই ডিএ ওই যে বলে দিয়েছিল, যে কর্মচারীদের হারিয়ে দিয়েছিল। তারপরে ওনারা এসেছিলেন, সেই কর্মচারীদের জয়যাত্রা শুরু হলো। WPST 45/2017 অনারেবল জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং অনারেবল জাস্টিস শেখর ববি সরাফের বেঞ্চ বলল যে ডিএ সেটি এনফোর্সেবল লিগাল রাইট, সেই জন্য সেটিকে, এবং এই সংক্রান্ত যে ক্যালকুলেশন সেটি করবে স্যাট। আমরা জাজমেন্ট পেলাম, আমরা পক্ষে জাজমেন্ট পেলাম, সেটিকে আবার রিভিউ করলো সরকার আবার হারলো আমাদের কাছে। তারা কিন্তু তারপরে সেই অর্ডারের এগেনস্টে আর কিন্তু SLP প্রেফার করলো না, অর্থাৎ ডিএ যে এনফোর্সেবল লিগাল রাইট সেটা কিন্তু প্রতিষ্ঠা পেল। তারপরে স্যাটে ফেরত যাওয়ার যে নির্দেশ, ফলে স্যাটে ফেরত যেতে হলো, স্যাটে ফেরত গেল, স্যাটে আবার মামলা শুরু হলো, এবং স্যাটে আমাদের এমনও হয়েছে, এই মলয়বাবু বসে আছে, এক রাতের মধ্যে এফিডেভিট দিতে হবে, মানে আজকে মামলা হয়েছে, আগামীকালের মধ্যে এফিডেভিট দিতে হবে, সারা রাত যুগে উনিও। এবং মলয়দা এই যে আজকে দেখছেন এসছে, মলয়দা মানে অন্ততপক্ষে সপ্তাহে মানে 2 দিন তো আসতেনি, এখনও আসেন। ইনফ্যাক্ট এই একটা যে কোনো রাজ্যের যে কোনো ডকুমেন্ট, ডিএ সংক্রান্ত যে কোনো ডকুমেন্ট পেলে, যে কোনো জাজমেন্ট পেলে, সঙ্গে সঙ্গে এসে উনি মূলত করেন, উনি আর শ্যামলবাবু আছেন, কিন্তু এই যাতায়াতটা মূলত মলয়দাই করেন, শ্যামলবাবুও মাঝে মাঝে আসেন। তো এসে আজকেও এসছেন, ইনফ্যাক্ট মানে তার নথি নিয়ে, আপনি দেখছেন ওনার ব্যাগের ওই নথি, ওনার ওই ব্যাগ, ওই মানে শান্তিনিকেতনী ওই ব্যাগ নিয়ে উনি আসেন,
এসে সেই ব্যাগ থেকে তোমার নথি বের করেন, নথি বের করে যে এইটা পেলাম, এইটা তো এই হিসেব, আমরা সেই হিসেবকেও দেখান এবং হয়তো এই ইন দ্য মিন হয়ে দুটো জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টটা নিয়ে আসেন। এবার শুধু তাই না, মানে আপনাদের একটু এর জন্য ইন দ্য মিন হয়েল মলয়বাবুর মেয়েও কিন্তু মানে আইনজীবী হয়ে গেছেন, মানে এতদিন মামলা চালিয়েছেন 2017 থেকে আজকে 2025, 8 বছর হয়ে গেল। ইন দ্য মিন হয়েল মলয়বাবুর মেয়েও মানে আইনজীবী হয়ে গেছেন আর কি। তো তারপরে স্যাটে ফেরত গেলাম, ফেরত যাওয়ার পরে সেখানেও আমরা জিতলাম। সেই অর্ডারের এগেনস্টেও সরকার রিভিউ করলো, সেখানেও সরকার হারলো। আবার কলকাতা হাইকোর্টে এলো, আবার কলকাতা হাইকোর্টে সেই সময় মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে আবার হারলো সরকার, আমরা জিতলাম। আবার সেই অর্ডার এগেনস্টে রিভিউ করলো, আমরা জিতলাম, সরকার হারলো। আমরা কন্টেম্প্ট করলাম। কন্টেম্প্ট প্রসিডিং চলাকালীন তারা এসএলপি প্রেফার করলো এবং সেই এসএলপিতে তারা ইভেন এসএলপিতে দ্রুত শুনানির আর্জি দ্রুত শুনানি করে সেই কন্টেম্প্ট প্রসিডিংসের স্থগিতাদেশ দিল আদালত, সুপ্রিম কোর্ট। এবং তারপর দেখেছেন একটার পর একটা শুনানিতে এই পিছিয়ে যাওয়া। আমরা বেশ চেষ্টা করেছি যাতে দ্রুততার সঙ্গে শুনানি হয়। এই 6 বার জেতা মামলা, ফলে খুব স্বাভাবিকভাবে আমাদের মধ্যেও তারা ছিল। এবং সবথেকে বড় কথা, মানে অনেকে হয়তো মানে উনি ব্যক্তিগতভাবে মলয়বাবু এই মামলাটির সঙ্গে এতটাই মানে জড়িত, মানে ইভেন আমি মলয়বাবু নিজের মুখে বলতে পারবেন, উনি এমনও বলেছেন যে ওনার স্ত্রী আর কি, উনি পাশে বসে আছেন, তার গয়না বন্ধক রেখে ওনাকে নাকি দিল্লি যেতে হয়েছে। এবং সত্যি সত্যি উনি যেভাবে, উনি দেখবেন মামলা হলে উনি একটু আবেগী হয়ে যান, খুব স্বাভাবিক যে আবেগী হয়ে যাওয়া, বা মানে খুব স্বাভাবিকভাবেই এই মামলার সঙ্গে যেহেতু ওনার আবেগ জড়িত এবং উনি ইন দ্য মিন হয়ে রিটায়ার্ডও করে গেছেন, কিন্তু তারপরেও কিন্তু উনি লড়াইটা ছাড়েননি। একটা প্রশ্ন, যে এই মামলাটা অনেক বেশি টাকা পাচ্ছি কি পাচ্ছি না থেকে এটা ব্যক্তিগত একটা মানে লড়াই, যে লড়াইয়ে সত্যি জিতবে, এস্টাবলিশড হবে, প্রতিষ্ঠা হবে অধিকার, এই রকম অ্যাঙ্গেলে কি আপনারা দেখেছেন? কারণ আমার একটা মনে আছে, আমার একটা ইন্টারভিউ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, যেখানে স্বনামধন্য আইনজীবী অরুণাভ ঘোষ বলেছিলেন ডিএ কখনো অধিকার নয়, রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করে ডিএ দেওয়া যাবে কি যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে কি কথাগুলো একবারও মনে পড়েছিল? এটা প্রথম স্যাটের মামলাতে বিচারপতিরা এই কথাই বলেছিল। এখন দেখুন মামলাটাতে আসলাম কেন, আমরা দেখেছি যে বাম আমলে তো আমরা বহু লড়াই আন্দোলন করেছি, মহাকরণের অভ্যন্তরে একদম মানে মারাত্মক, কিন্তু তারা কিন্তু কর্মচারীদের উপর কোনো আক্রমণ আনেনি প্রশাসন। কিন্তু বর্তমান সরকার যেটা আছে, তারা আসার পরে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে অভাবনীয়। তারপরে দেখলাম যে কর্মচারীরা মিছিল করলে পরেই তাদের উপর আক্রমণ আসছে। আমাদের দুজন, আমি জেনারেল সেক্রেটারি, আমার প্রেসিডেন্টের মিথ্যে মামলায় জামিন অযোগ্য ধারায় শ্লীলতাহানির কেস দিয়েছে আমাদের। তারপরে দেখলাম যে দিনের পর দিন ডিএ বেড়েই যাচ্ছে, কোনো সুরাহা নেই। দেখুন ব্যাপারটা কি, আন্দোলনের মাধ্যমে তো মানে সরকারের হাত থেকে দাবি ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু এখানে আন্দোলন করলে কি হচ্ছে না, মিথ্যে মামলা, নালে একদম সাগর থেকে পাহাড়ে বদলি করে দিচ্ছে। আমরা তাদেরকে পারছি না নিয়ে আসতে। এখন আমার মেম্বারকে যদি বলি এই আজকে ওখানে মিছিল আছে, ওখানে মিটিং আছে, তারা আসছে না। আমরা সিদ্ধারা সোজা করে আমাদের সংগঠনের কয়েকজন সিদ্ধান্ত নিলাম যে এই সরকারের বিরুদ্ধে আমাদের ডিএ নিয়ে মামলা যেতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি পঞ্চম বেতন কমিশন শেষ, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট নয়া বেতন কমিশন করে দিয়েছে, তখন আমাদের 75% আর সেন্ট্রাল গভর্নমেন্ট 120-125% মহর্গবা থেকে মার্চ করে নয়া বেতন করে দিয়েছে। শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট না, অন্যান্য স্টেট গভর্নমেন্ট। আর এই যে 125% মহর্গ ভাতাকে মানে যোগ করে যে এই নয়া বেতন করেছে, সেটা তো কেন্দ্রীয় সরকারের ইচ্ছাই করেনি, অন্যান্য স্টেট গভর্নমেন্টের ইচ্ছা করেনি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা হয়েছে। আমরা দেখেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই কিন্তু বেতন বৃদ্ধি হয় এবং ডিএটাও দেওয়া হয়। বামফ্রন্ট সরকার কিন্তু প্রত্যেক সময় ডিএ দিত, একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে পার্সেন্টেজটা সেটা থাকতো। শুধু তারা কি করতো, ব্যাকলগ করতো, মানে যেদিন নির্দিষ্ট নিয়মে যে ডিএটা, জানুয়ারির ডিএটা হয়তো দেখা গেল আগস্ট সেপ্টেম্বরে দিয়েছে, আবার জুলাইয়ের ডিএটা হয়তো আরও 5 মাস পরে দিয়েছে, এই যে ব্যাকলগগুলো থাকতো। কিন্তু তারা আবার কী করতো, বছরে 2টো দিয়ে
আবার 3টে দিয়েও সমতা নিয়ে আসতো, মানে 10 বছর অন্তর অন্তর বেতন কমিশন, আর দেখা যেত 11-12 বছরের মধ্যে আমাদের বেতন কমিশন বসে যেত। এই সরকার এসে দেখলাম পঞ্চম বেতন কমিশন শেষ হতে চললো মাত্র 75 আর 125, মানে মানে আপনার 50% মর্যাদা বাকি। তখন আমরা চিফ সেক্রেটারিকে চিঠি দিলাম, আমরা জানি তার উত্তর পাবো না। আমরা ট্রাইব্যুনালে মামলা করলাম। ট্রাইব্যুনালে মামলার জন্য সেই সময় ট্রাইব্যুনালের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বেশ কিছুবার ঘুরিয়ে, তবে ভদ্রলোক আর কি, পরবর্তীকালে তিনি বলেছে যে আমার পক্ষে এখন মামলা নেওয়াটা সম্ভব না, উনি ওই সরকারি প্যানেলে আসার একটা ছিল। তারপরে আমরা গেলাম, আমরা তো আইনটিউসি অনুমোদিত, রমেন পাণ্ডে মারফত এই আমজাদ আলী সাহেবের কাছে। আমজাদ আলী সত্যি কথা বলতে কি আমাদের অনেকটা, তিনি সেটে গিয়ে মামলা করেছে, কারণ তার কথা না বললে আমাদের অন্যায় হবে। তাই আমরা বারবারও বলি যে মানে আমজাদ আলী এই হাইকোর্ট থেকে সেটে গিয়ে সেই মামলা রয়েছে, অনেক দিন তিনি ছিলেন, তারপরে কোনো একটা কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। আর সত্যি কথা বলতে কি এখন বলতে বাধা নেই, মাননীয় বিকাশ ভট্টাচার্যকে যেদিন আমাদের হারিয়ে দিল স্যাট হারিয়ে দেওয়ার পর আমরা যখন এসে হাইকোর্টে এসে মামলা দায়ের করলাম, ঠিক সেই দিনই মাননীয় বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়েছে। মাননীয় বিকাশ ভট্টাচার্যকে বললাম, দাদা আজকে ডিএর মামলাটা ফাইল করলাম, খুব ভালো করেছো, একটা বেস আছে, খুব ভালো মামলা, দাদা একটু যদি সাহায্য করেন খুব ভালো হয়। তখন উনি বললো, আমি তো মামলা লড়তে পারবো না, তোমাদের আইনজীবী তো সর্দার আমজাদ আলী, পারবো যদি অন্য কোনো সংগঠন অ্যাডেড হয় বা ব্যক্তিগত স্তরে কোনো সরকারি কর্মচারী অ্যাডেড হয় তাহলে আমি পারবো। যেই বলল, আমরা অন্য সংগঠনকে বলেছি, আমরা কোঅর্ডিনেশন কমিটিকে বলেছি, এমপ্লয়িজ ইউনিয়নকে বলেছি, আশাকে বলেছি, যত মহাকরণের অভ্যন্তরে যারা লড়াই আন্দোলন করেছি একসঙ্গে সবাইকে বলেছি, সবাই পিছিয়ে গেছে, কেউ আসেনি। একমাত্র ইউনিটি ফোরাম বলে একটা সংগঠন ছিল, বলে আমাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না, কিছু করতে পারবো না, আমরা শুধু সঙ্গে আমি যে থাকবি তাদেরকেই নেব। এবার কি হলো, এই যে স্বপন দে 6 মাস রিটায়ারমেন্ট, তাকে আমরা মানে অনুরোধ করলাম যে স্বপনদা এই ব্যাপার, বললো যে আমার তো পেনশন বন্ধ করে দেবে। আমাদের শ্যামল একটু সাহসী, আমরা পয়সা দেবো পেনশনের। ও নিমরাজি হলো, একটু শুধু সই করবে একটা ভোকালতনায়। তারপরে স্বপন দেখে আমরা অ্যাড করলাম, যার আইনজীবী ফিরদৌস আহমেদ, সেখানে বিকাশবাবুকেও কিন্তু সেই সময় যে মাননীয় নিশিতা মাত্রে কিছুতেই অ্যাড করবে না, অনেকবার শুনানি হয়েছে, হ্যাঁ হয়ে যাওয়ার পর তিনি অ্যাড হয়েছে। তারপরে আবার স্যাটে যখন মামলাটা গেছে তখন আবার আমাদের ফিরদৌসদাকে অ্যাড করবে না, তিনিও আবার অ্যাড হতে বেশ কিছু মানে ভোগান্তি পোহাতে হয়েছিল। তারপর তো মামলা চলতে আজকে দেখুন, আমরা তখন যখনই বুঝেছিলাম যে মাননীয় দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফ এমন একটা, মাননীয় শেখর ববি সরাফ এমন একটা কথা বলেছে না, যে এজি মিস্টার দত্তকে, যে যারা মামলাকারী তারা তো খুব সুন্দরভাবে ব্রিফটা করেছে, তারা রোপাকে মর্যাদা দিয়েছে। বলছে রোপাতে এই যে সরকার 12% দিয়ে 1 বছর এরিয়ার দিয়েছে, তখনও তো বেতন কমিশন হয়নি। 1/4/2009 থেকে বেতন কমিশন হয়েছে, আর আমাদের নয়া বেতনে 1/4/8 থেকে 31/3/2009 পর্যন্ত 12% দিয়ে 1 বছর ওই নূতন বেতনে ক্যালকুলেশন করে তারপরে সেটা 3 বছরে দিয়েছে, এবং পরবর্তী 4% অর্থাৎ 16%, একটা কথা বলছি, 16% মর্গভাতা যোগে পঞ্চম বেতন কমিশন আমরা হাতে পেয়েছি, আর 0% মর্গভাতা যোগে এই 19-এর এই মুখ্যমন্ত্রী আমাদের একটা মাত্র বেতন কমিশন পেয়েছে, কর্মচারীদের একদম শুইয়ে দিয়েছে, শুধু বেতন বৃদ্ধি হয়েছে। এটা হতে পারে না, এটা কোনো রাজ্যে নেই উইদাউট ডিএতে বেতন কমিশন, এটা হয়েছে এই রাজ্যে,
এই মামলা চলাকালীন সব থেকে বড় যে প্রশ্নটা উঠেছিল যে ডিএ অধিকার না অধিকার নয়, এই এই পার্টিকুলার ইস্যুটা কিভাবে দেখেন? এবং এটা তো ঠিক বিচারপতি এই জাজমেন্ট হয়তো লিখেছেন, কিন্তু একাধিক মানে আইনজীবীরা এই প্রশ্ন করেছিলেন, অরুণাভ ঘোষের মতো স্বনামধন্য আইনজীবীরা এই প্রশ্ন করেছিলেন ক্যামেরার সামনে। দেখুন, যে জাজমেন্টের সাপেক্ষে না, এটা বেস্ট জাজমেন্টটা হচ্ছে যে 1954 একটা জাজমেন্ট সি মান্ডুয়া, এবং আপনি দেখবেন সেই জাজমেন্টটা এই ডিএ মামলার প্রতিটি জাজমেন্টে উল্লেখ রয়েছে। কেন এই রোপারুল 2009-এর ডিএ আইনসঙ্গত অধিকার হলে এটা একটা বুঝে নিতে হবে। এই যে মলয়দা বললো না যে আমরা কেন অ্যাড হলাম, তারপর আমাদের অ্যাড হওয়ার প্রেক্ষিত কি, কেন মলয়দারা, তখন মলয়দারা দেখলেন যে বিকাশবাবুর সাহায্য নিলে, আমাদের সাহায্য নিলে এই ম্যাটারটা ভালো করে প্রতিষ্ঠা পাবে। মলয়বাবু আছে, কারণ উনি দিনের পর দিন এসে বলেছেন যে দেখুন আমরা একসঙ্গে, পরবর্তীতে ওনাদের যিনি আইনজীবী ছিলেন তিনি ছাড়াতে তখন ওনারা মানে কনফেডারেশনও আমাদেরকে অ্যাপয়েন্ট কর মানে স্বপন দেখে অ্যাকচুয়ালি এনেছিলেন কিন্তু মলয়বাবু নিজেই আমার চেম্বারে। হ্যাঁ, মলয়বাবু এবং শ্যামলবাবু নিজেই আমার স্বপন দেখে নিয়ে এসে সেই স্বপনবাবুর সাথে পড়ায়, এবং তিনি মামলা চলাকালীন মারাও যান। তো যাই হোক, তো স্বপনবাবু এই মলয়দা, পরবর্তীতে মলয়দারা তখন আমাকে এবং বিকাশবাবুকে অ্যাপয়েন্ট করলো পরবর্তীতে সাবসিকুয়েন্টলি। এবার বলি কেন রোপারুল 2009 এইটাতে প্রমাণ হলো ডিএ আইনসঙ্গত অধিকার। কারণ রোপারুল 2009 এর ভিত্তিভূমি হচ্ছে 5th পে কমিশনের রেকমেন্ডেশন। একটা পে কমিশনের রেকমেন্ডেশন একটা সরকার কী করতে পারে, 3টা জিনিস করতে পারে। এক, গ্রহণ করতে পারে, দ্বিতীয় বর্জন করতে পারে, তৃতীয় হচ্ছে আংশিক গ্রহণ বা আংশিক বর্জন করতে পারে। এই ক্ষেত্রে রোপারুল 2009 ফ্রেম হয়েছিল 5th পে কমিশনের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করে। সেই সময় যিনি বাম সরকার ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তদের সরকার, ইভেন তারা তখন এই রোপারুল 2009-এর মধ্যেই যে ডেয়ারনেস অ্যালায়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস ডেয়ারনেস পে অ্যাট ইন্ডেক্স এভারেজ 536 উইদিন ব্র্যাকেট 982 ইকুয়াল টু 100, এই লাইনটি ঢুকিয়ে দিলেন। এবং আমি এই মামলা চলাকালীনই আমি এই মামলার ব্রিফ নেওয়ার পরে আমি সেই সময়ের যিনি অর্থমন্ত্রী ছিলেন, মানে তখন তৃণমূল সরকার, কিন্তু যখন এই রুলসটা ফ্রেম হয় যিনি অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখা করি, এবং এই লাইনটির মানে কি এটা বুঝে নেওয়ার জন্য, এবং তিনি একজন শুধুমাত্র অর্থমন্ত্রী ছিলেন তা নয়, একজন প্রথিতযশা অর্থনীতিবিদ। তিনি অর্থনীতির কিছু বই আমাকে বলেন, আমি সেই বইগুলো পড়াশোনাও করি যে কী করে এআইসিপিআই ক্যালকুলেশন হয়, এই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি, এবং তার সঙ্গে কথা বলেই আমি এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটি সেই সময় করেছিলাম। মানে ওই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন ডিয়ারনেস অ্যালায়েন্স পার্সেন্টেজ ইজিক্যাল টু এআইসিপিআই মাইনাস 536 ডিভাইডেড বাই 536 ইন্টু 100। এই ইভেন আদালতে একসময় সওয়াল চলাকালীনও সেই সময়ের যিনি বিচারপতি ছিলেন, পরবর্তী তিনি প্রধান বিচারপতি হয়ে রিটায়ার করেন, যিনি মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত মহাশয়, মামলা চলাকালীন আমি তার হাতেও কিন্তু এই কপিটি তুলে দিয়েছিলাম। এইখানে এই যে রোপারুল 2009-এ এই লাইনটি লেখা থাকার ফলে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা আইনগত ভিত্তিভূমি পেল। আর এই রোপারুল 2009 দেখবেন, এটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা ফ্রেম করা আছে আন্ডার আর্টিকেল 309, অর্থাৎ সংবিধানের একটি প্রভিশনকে ইনভোক করে এই রুলটা যেহেতু ফ্রেমিং করা হয়েছে, তাই এটার একটা স্ট্যাটুটরি ব্যাকআপ রয়েছে, এবং 5th পে কমিশনের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করে এই রুলটি ফ্রেম করা হয়েছে সেটাও বলা আছে। ফলে এর একটি ভিত্তিভূমি তৈরি হয়েছে, যেটা মান্ডোয়ারের মামলায় সেই ভিত্তিভূমি, কারণ মান্ডোয়ারের ক্ষেত্রে যে রুলস সেই রুলস আলাদা, আর রোপারুল 2009 যেটা বাম সরকারের তৈরি করা আইন সেই আইনটি আলাদা। এইভাবে আমরা সেই জাজমেন্টকে ডিস্টিংগুইশ করেছিলাম, এবং আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এই রুলসের ইন্টারপ্রিটেশন করতে হবে এবং এই রুলসটির কেন স্ট্যাটুটরি ব্যাকআপ রয়েছে, এবং আদালত সেটা স্যাটিসফাই হয়েছে, সেই জন্যই 6বার জিতেছি। কিন্তু আবার যদি আপনি পরবর্তী 6th পে কমিশন দেখেন, এখনও পর্যন্ত এই মলয়দারা কত চেষ্টা করেছে 6th পে কমিশনের রেকমেন্ডেশনটা পাবেন, যার মাথায় ছিল রবি সরকার, বসে আছে, পাইনি এখনো। আরটিআই করে করে এসপিআইও ফার্স্ট অ্যাপিল সেকেন্ড অ্যাপিল করে ওনারা বসে আছেন, সেকেন্ড অ্যাপিল করে বসে আছেন, এখনও পর্যন্ত পাননি। 6th পে কমিশনের রেকমেন্ডেশনটা পর্যন্ত পাবলিশ করেনি। তার উপর ভিত্তি করে রোপারুল 2019, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে সব লুকিয়ে রাখার ধান্দা, ওই যেভাবে দুর্নীতি করেছিল, চাকরি দুর্নীতি, একই ধান্দায় এখানে ওই 6th পে কমিশন রেকমেন্ডেশন লুকিয়ে রেখেছে, কোথায় আছে কেউ জানে না। এবার রোপারুল 2019, সেই রোপারুল 2019-এ
কোথাও এই যে বলছিলেন না মনে কোথাও ডিএর কোনো প্রভিশনই রাখেনি। ও দেখেছে যে বাম সরকারের রোপারুল 2019-9 রেখে দিয়েছিল, তার ফলে সেটা আইনের দ্বারা প্রতিষ্ঠা পেয়েছে। রোপারুল 2019-এ কোনো প্রভিশন রাখেনি, ভাবছে যে এটা প্রভিশন রাখলেই তো আদালতে মামলা করলে কর্মচারীরা ডিএ এআইসিপিআই অনুযায়ী পেয়ে যাবে, তাহলে আমাকে এত টাকা রিলিজ করতে হবে, আমি দেবো না, ওটা দয়ার দান করে রেখে দেবো। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা চেয়েছিলেন যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা হকের দাবি অধিকার বলে পাবে। ওই যে বলছেন না যে আমরা সেই সময় আন্দোলন করতাম, ও মানে মলয়বাবুরা কিন্তু সরকারপন্থী কোনো সংগঠন ছিলেন না সেই সময়, ইভেন বামপন্থীদের সময়ও কিন্তু সরকারপন্থী সংগঠন ছিলেন না। মলয়বাবু বসে আছে, জিজ্ঞাসা করুন, উনি নিজে এসে আমাকে বলেছেন যে প্রতিদিন মানে টিফিনে আমরা বেরোতাম, স্লোগান শাউটিং করতাম এই এতেই রাইটার্সে। উনি নিজেই বলেছেন, আমাকে গল্প করেছেন, কত গল্প করেছেন। জিজ্ঞাসা করুন কোনোদিন মলয়বাবুর এগেনস্টে বা শ্যামলবাবুর এগেনস্টে কোনোদিন একটি মামলা করেছে? কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য বা অসীম দাশগুপ্তরা কোনোদিন বলেছেন? সমস্ত সময় কর্মচারীদের ডেকে আপনি করে কথা বলতে জিজ্ঞাসা করুন। শ্যামলদা আমাকে নিজে বলেছে কত মন্ত্রীর সঙ্গে তার ইন্টারাকশন কি হয়েছে। এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, সরকারের দৃষ্টিভঙ্গি। এইটা হচ্ছে সরকারের যা মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে কর্মচারীদের কি সম্পর্ক হবে, আধিকারিকদের কি সম্পর্ক হবে। কিন্তু এরা কোর্টের দাবি করেছে যে ডিএ দিতে গেলে মেরুদণ্ড ভেঙে যেতে পারে, রাজ্যের অর্থাগারে পয়সা নেই, এটাও তো একটা ফ্যাক্ট যারা বলছেন। এটাকে কীভাবে দেখলেন? সত্যি কি মেরুদণ্ড ভেঙে গেল রাজ্যের? দেখুন এই মেরুদণ্ড ভাঙছে কেন? দেখুন কর্মচারীদের বেতন হচ্ছে স্থায়ী খরচ। বাজেটের দুটো অংশ থাকে, একটা স্থায়ী খরচ, একটা হচ্ছে অস্থায়ী খরচ। স্থায়ী খরচ কোন অংশটি? যে অংশটি হচ্ছে কর্মচারীদের বেতন। আপনি যখন কর্মচারীদের বেতন ক্যালকুলেশন করবেন তাতে ডিএ থাকবে, এইচআরএ থাকবে, মেডিকেল অ্যালায়েন্স থাকবে, বেসিক পে থাকবে, সবটা মিলেই তো খরচটা হিসাব করবেন। আপনি ধরুন আপনি আয় করেন, আপনার আয়ের একটা অংশ আপনার যেগুলো একেবারে অত্যাবশ্যকীয় খরচ, সেই খরচটি প্রথমে ক্যালকুলেশন করবেন। চাল ডাল, আপনার ধরুন যাতায়াতের খরচ, এটা তো অত্যাবশ্যকীয় খরচ। সেটা বাদ দিয়ে আপনি যদি ওই সিনেমার টিকিটের খরচটা প্রথমে ধরে নেন তাহলে তো হবে না। আপনি সিনেমার টিকিটটা প্রথম কিনে নিচ্ছেন, দিয়ে বলছেন চাল ডাল কেনার আমার পয়সা নেই। আরে কর্মচারীদের যে ডিএ সেটা তো আপনার অত্যাবশ্যকীয় খরচ, সেটা তো স্থায়ী খরচ। সেই স্থায়ী খরচ করা বাদ দিয়ে আপনি অস্থায়ী খরচটা আগে করে ফেলছেন, ফলে কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। আর দেখুন এই যে ডিএ, এইটা শুধুমাত্র ভাববে না কর্মচারীরা, মানে যারা কর্মরত তারা পান, ডিআর পান পেনশনাররা। আপনি দেখবেন কিছু পেনশনার আছেন খুব স্বল্প পরিমাণ পেনশন পান, আমাকে ফোন করছে সারা দিন, দেখুন আমি ফোন আসছে, এবং তারা মানে এই রিলিফ পেতে চাইছেন যে ওটা পেলে আমি ডাক্তার দেখাতে পারবো, কিছু ওষুধ আছে যেগুলো কিনতে পারবো। যারা ডিআর হিসেবে, ডিয়ারনেস রিলিফ হিসেবে ওটা পান, সেই পেনশনদারদের সত্যি খুব অসুবিধা হয়, খুব স্বল্প পরিমাণ পেনশন পান। আপনি শুধুমাত্র কর্মচারী মানে শুধুমাত্র যারা কর্মরত প্রথম শ্রেণীর কর্মচারী তাদের কথা ভাববেন না। এরকম অনেক কর্মচারী রয়েছে যাদের সত্যি সত্যি ওষুধ কিনতে প্রচণ্ড অসুবিধা হয়। আজকে আমাকে এক বয়স্ক ভদ্রমহিলা তিনি ফোন করেছেন, তিনি রীতিমতো কাঁপতে মানে তিনি বুঝতে পারছেন যে তিনি মানে তার গলা ধরে এসছে তাদের সেই ওষুধের টাকাটা, তাদের দৈনন্দিন জীবনযাপনে সত্যিই অসুবিধা হচ্ছে। আর আপনি সেই টাকাটা নিয়ে মেলা করছেন, খেলা করছেন, কার্নিভাল করছেন, রেড রোডে নিয়ে এসে নায়ক নায়িকাদের নৃত্য দেখছেন। আপনি দেখুন খরচ করুন, কিন্তু খরচের তো একটা লিমিট থাকবে। আপনি তো প্রতিদিন সিনেমার টিকিট কাটতে পারেন না, আপনার চাল ডাল কেনার পয়সা নেই, প্রতিদিন সিনেমার টিকিট কাটছেন। এখানে একটা মলয়বাবুকে প্রশ্ন করতে ইচ্ছা করে, একবার বললেন মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না কুকুরের মতো কর্মচারীদের উদ্দেশ্য করে। এই বিষয়গুলো আজকের দিনে দাঁড়িয়ে কি কোথাও না কোথাও আপনাকে মনে হয় যে দেখিয়ে দিলাম দেখ আমরাও সঠিক পথে আছি, এটাই রেজাল্ট হওয়া উচিত? দেখুন আজকে তো ওই কোর্টের ব্যাপারটা বলেছিল কয়েকজন সাংবাদিক, তখন বলছে যে এই কোর্ট নিয়ে আমি এখন কোনো কথা বলবো না। তাই আমি বলছি মন্দের ভালো যে ঘেউ ঘেউ করলেও আমি দিয়ে দেবো না, সেই কথাটা বলেনি। সেটা দেখুন ব্যাপারটা কি, এখন তো এই যে যেহেতু সর্বোচ্চ আদালতের রায়, সেহেতু এই ডিএ নিয়ে তিনি কোনো কথা বলতে চাইছে না, পাছে যদি আবার একটা বিপদে পড়ে। তবে আমি আপনাকে একটা কথাই বলে রাখবো,
এই এখন যেহেতু রায়টা বেরিয়েছে, তো সবার কাছে একটাই প্রশ্ন যে আমরা কবে থেকে কোন পর্যন্ত ডিএ পাবো। এই যে আমি বললাম না 12% ডিএ দিয়েছে 1 বছর, তারপরে আরও 4% ডিএ দিয়ে নয়া বেতন গঠন করে। এবার সেই সময় এই যে ফিরদৌস দেখালো না, এই যে ডিএ এআইসিপিআই অনুসারে দিতে হবে, ওই এআইসিপিআই কথাটা বলা ছিল রোপাতে, তার জন্য আমরা ক্লেম করলাম পরবর্তী ডিএটা একদম। হ্যাঁ, আমি জাস্ট মলয়বাবুর কথার সঙ্গে করে মলয়বাবু যে মেমোটার কথা বলছেন, দেখুন 23শে ফেব্রুয়ারি 2009 সালের এই মেমোটি দেখুন 2006 থেকে 2000 ওপারুল 2006 থেকে লাগু হয়েছিল, কিন্তু 6 থেকে 8 পর্যন্ত কোনো ডিএ দেব না, এবং 1/4/2008 থেকে 31/5/2008 পর্যন্ত 2%, 1/6/2008 থেকে 31/10/2008 পর্যন্ত 6%, 1/11/2008 থেকে 28/2/2009 পর্যন্ত 9%, 1/3/2009 থেকে 31/3/2009 পর্যন্ত 12%। দেখুন 23শে ফেব্রুয়ারি মেমো হচ্ছে, মানে 12% স্টার্ট হলো, বুঝতে পেরেছেন? তারপরে দেখুন 1/4/2009 অনওয়ার্ড 16%, যে কথা মলয়দা বলছেন, কারণ মলয়দা প্রতিদিন আজকেও হিসাব করে নিয়ে এসছেন, প্রতিদিন এই হিসাবটা করছেন। অর্থাৎ যেদিন ওই ডিএ রোপারুল 2009 শুরু হলো, অটোমেটিক 12% ডিএ নিয়ে শুরু হলো, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যরা সেই সময় মলয়বাবুদের 12% ডিএ দিয়ে শুরু করলেন, দিয়ে বললেন 1/4/2009 অনওয়ার্ড 16%। শুধু তাই না, এই যে পিরিয়ডটা হলো না, এর যে এরিয়ার অ্যামাউন্ট ওনারা ইনস্টলমেন্টে পেয়েছেন। জিজ্ঞাসা করুন, এইখানে বুদ্ধদেব ভট্টাচার্য আজকে বলছেন এরিয়ার দিতে পারবো না, এই বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাশগুপ্তদের সরকার মলয়বাবুদের কিন্তু ইনস্টলমেন্ট এই যে এরিয়ারটা হয় সেই টাকাটা ইনস্টলমেন্টে এরিয়ারটা মিটিয়ে দিয়েছেন। এই যে 16% এটা এপ্রিলেতে দিয়েছে, এইবার এআইসিপিআই অনুসারে পরবর্তী ডিএ হয় কত, জুলাই জানুয়ারি, এবার সেটা আমরা ক্লেম করেছি। তাহলে পরবর্তী ডিএ জুলাইতে ছিল, জুলাইতে ডিএটা বাম সরকার দেয়নি, 5 মাস পরে দিয়েছে, 9 ডিসেম্বর। আমি শুধু আপনার ডেটগুলো বলে দিচ্ছি, দেখুন তারপরে জুলাই মাসে অ্যাকর্ডিং রোপারুল 2009 বলা ছিল যে এআইসিপিআই এর কথা, কিন্তু এআইসিপিআই তো প্রতি মাসে ক্যালকুলেশন হয়, কিন্তু প্যাটার্নটা ফলো হবে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা বলা ছিল 5th পে কমিশনের রেকমেন্ডেশনে। এখন যদি আপনি প্যাটার্নটা না ফলো করেন, তাহলে প্রতি মাসে এআইসিপিআই অনুযায়ী প্রতি মাসে দিতে হয়, সেটা তো সম্ভব নয়। সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাটার্ন ফলো করে বছরে 2 বার দেওয়া হয়, কারণ 5th পে কমিশনের রেকমেন্ডেশনকে আপনি গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। দেখুন 9 ডিসেম্বর 2009, জুলাই মাসে দেওয়ার কথা ছিল, সেটা ডিসেম্বর মাসে হলো, 5 মাস দেরি। এইভাবে দেখুন, তার পরবর্তী মেমোটা এলো 6 এপ্রিল 2010। আমি শুধু জাস্ট আপনাকে একটু নিয়ে যাচ্ছি। তারপরের মেমোটা এলো 23/11/2010। এটা কিন্তু বাম আমল চলছে তখন, কিন্তু হ্যাঁ 3 কিস্তি। তারপরে 12/12/2011 মমতা ব্যানার্জির সরকার ঢুকে গেল। এবার মমতা ব্যানার্জির সরকার যেই ঢুকে গেল, 12/12/2011 পরে 31/12/2012, 1 বছর করে গেল, বছরে 2 বার, সেটা আর প্যাটার্ন ফলো হলো না। তারপরেরটা হলো 16 ডিসেম্বর 2013, মানে আবার 1 বছর পর হয়ে গেল। যেটা বছরে 2 বার ছিল, 2 মাস 4 মাস দেরি হতো, সেইটা বছরে 1 বার হয়ে গেল, তাও কম। এটা এইবার আমি একটু বলছি, এই যে বাম সরকারের এই যে ডিএগুলো ব্যাকলগ ছিল, প্রথমটা 5, তারপরে এটা 9, তারপর এটা 11। মুখ্যমন্ত্রী যখনই আসলো 18, 24, 30, 36, 42, 48, 54 মাস। ভাবুন, আপনি এক কিস্তি ডিএ 54 মাস পরে পাবেন, তার ব্যাকলগ কতটা, সব কটা এই এবার মানে ক্যালকুলেশন করে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এইটা বারবারই জানছে, এবং এই উৎসাহে কর্মচারীরা আজকে মানে উদ্দীপনায় মানে বারংবার আমাদেরকে, মলয়বাবু এটা পাবো, এই এত বলছেন পাবো, আমাকে অবশ্যই পাবেন। কারণ যেই ডিএটা দেওয়ার কথা ছিল আপনার জানুয়ারি 1/7/14, সেই ডিএটা নিয়ে আসলো 1/1/19, 54 মাস। অর্থাৎ দেখবেন এআইসিপিআই অনুযায়ী কিন্তু ওই যে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ হয়েছে, আদার স্টেটের ডিএ হয়েছে 125%, সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও করতে হবে। এখন এই 125 যতক্ষণ না করবে ততক্ষণ পরবর্তী বেতন কমিশন করতে পারবে না। তিনি কি করলেন, এখন দেখছি অনেক তো দেরি হয়ে যাচ্ছে, এবার তো দিতে হবে। এবার কি করলো, 25% ডিএকে একসঙ্গে 1/1/19 দিয়ে দিল। আর ওই 25% ডিএর মধ্যে আছে 4 কিস্তি, প্রথমটা 7, তারপরটা 6, 6, 6, 3, 6, 18, 7 আর 25। এইবার এগুলো আমরা দেখছি যে 7% 54 মাস, পরে 6% 48 মাস, তারপরে 6% 42 মাস, তারপরে 6% 36 মাস।
তাও অ্যাডজাস্ট হলো না ব্যাপারটা। হ্যাঁ, মানে 36 মাস পরে হলো পরে কিন্তু। পরে হলো পরে হয়ে ব্যাকআপ করলে এইবার তারপরে 1/1/20 থেকে বেতন কমিশন করলো, এতগুলো টাকা দিতে হয়েছে একসঙ্গে, ডিএটা দিল না। ডিএটার প্রভিশনটাই উঠিয়ে দিল। মানে 2019-এর করেছে? রোপা রুলে প্রভিশনটা নেই। রোপা রুল 2019 যেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে তৈরি হলো, যার মাথায় বসলো অভিরূপ সরকার, তিনি আর ওই 6 পে কমিশনের রেকমেন্ডেশনটাও পাবলিশ করলেন না। পাবলিশ করলেই তো দেখছে যে সেটাকে মানে সেটা নিয়ে কাটাছেঁড়া হতে পারে, পাবলিশও হলো না। আর রোপা রুল 2019-এ সরকার কোনো দিয়ে প্রভিশনই রাখলো না, না না রেগে বাস না বাজাকি বাঁশরি। এটার জন্য কিন্তু বেতন কমিশনকে আমরা দোষ দেব না। দেখুন, আমরা তো সরকারি কর্মচারী, পে কমিশন যখন বসে যারা কাজ করে সরকারি কর্মচারী, তা আমাদের একটু তো সোর্স আছে। আমরা অফিসিয়ালের কাছে খোঁজ নিয়েছি, মানে যে আপনারা কি মানে রিপোর্টটা তৈরি করেছেন না রিপোর্টই তৈরি করেননি, মুখ্যমন্ত্রী যা ইচ্ছে তাই করে দিয়েছে। যে মনোবাবু, আমরা কি এতই বোকা? আমরা কি এতই বোকা? পঞ্চম বেতন কমিশনের যে রিপোর্ট, আমাদের অত খাটতে হয়নি, সেই রিপোর্ট একটু 19-20 করে আমরা হার্ড কপি মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে এসেছি। আরে আজ না হয় কাল তো মুখ্যমন্ত্রী চলে যাবে, তখন তো খোঁজ পড়বে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কই, অভিরূপ সরকার চেয়ারম্যান ছিল। একদম এর আগের যে রিপোর্ট সেম রিপোর্ট, সেখানে কি বলা থাকে? বলা থাকে প্রতিটি সংগঠন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএর দাবি জানাচ্ছে। আমরাও খোঁজ নিয়ে দেখেছি প্রতিটি স্টেট গভর্নমেন্ট এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে থাকে। তাই আমরা সুপারিশ করছি সরকারি কর্মচারীদের যাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়া হয়, সুপারিশ করতে পারে। কিন্তু সেটা তো সিদ্ধান্ত নেবে সরকার, আচ্ছা হাফিস করে দিয়েছে পুরো, লাইনটাই নেই। যাই হোক ফিরোজ, আমার এখানে শেষ একটা প্রশ্ন। এসএসসি বলুন, প্রাইমারি বলুন, একাধিক মামলায় আপনারা যেভাবে রাজ্যের বিপক্ষে লড়ছেন, রাজ্য মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে নাকি রাজ্য সরকারটাই পতনের দিকে এগিয়ে যাচ্ছে? এবং স্বাভাবিকভাবে আপনাদের বিপক্ষে একাধিক আক্রমণ আসছে, আজকেও বিচারপতি রুল জারি করেছেন কুণাল ঘোষের বিপক্ষে। ফলে পুরো বিষয়টা কোন দিকে যাচ্ছে? পতনের মুখে শাসক দল? দেখুন, অনেক দিন আগেই এদের পতন শুরু হয়েছিল, পতন এবং পচন উভয়। এবং 2011-র পর থেকে যেভাবে প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়েছে, যেভাবে কর্মচারীদের ডিপ্রাইভ করা হয়েছে, যেভাবে এই রাজ্যের প্রতিটি প্রকল্পে চুরি হয়েছে, অভাবনীয়। হ্যাঁ, আদালতের দ্বারে প্রতিষ্ঠা করতে কিছুটা সময় লাগে। এই যেমন ধরুন ডিএ মামলা 2017 সাল থেকে লড়ছি, আজকে 2025 সালে গিয়ে একটা পূর্ণতার দিকে যাচ্ছে। 6 বার জিতেছি কিন্তু ইন দ্য মিন হোয়াইল। এসএসসি মামলার ক্ষেত্রেও তাই, অনেক দিন লড়তে হয়েছে। অন্যান্য সব মামলাই তাই। খুব স্বাভাবিকভাবে আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেখানে একটু লড়তে হয়। আমরা লড়ে নিশ্চিতভাবে এটা প্রতিষ্ঠা করেই ছাড়বো।